Assalamu alaikum and good evening everyone. This is Jasmine Khan, lecturer in English at Ghatal Cantonment Public School and College. My dear students, how are you? Hope all of you are well by the grace of Almighty Allah. Welcome to my class. Today I'll be discussing on right forms of verb. The last class I have discussed 7 rules of right forms of verb. Today let's begin with another rule. রুল নাম্বার 8 বাক্যে হ্যাভ হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে যদি আমরা এক্সাম্পলটি খেয়াল করি তাহলে দেখছি যে এই যে হ্যাজ আছে এবং হ্যাজ থাকার কারণে কোনটি কি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সাবজেক্টের পরে যদি হ্যাজ থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লেটস সি অ্যানাদার এক্সাম্পল, দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে। এখানে এই হ্যাভ থাকার কারণে কি হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে হ্যাভ হ্যাজ থাকার কারণে ভার্বের কোন ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এই দুইটা যখন বাক্যে থাকবে তখন সেটা পাস্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আচ্ছা, নাও টেল মি হোয়াই হেয়ার ইজ হ্যাজ অ্যান্ড হেয়ার ইজ হ্যাভ। এখানে হি এর সাথে কেন হ্যাজ হলো এবং দে এর সাথে কেন হ্যাভ হলো? কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি কি থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে তারপরে কি হবে, হ্যাজ হবে। এবং হ্যাভ কখন হবে, হ্যাভ হবে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত আর সবগুলোর সাথেই হ্যাভ হতে পারে। যেমন ফার্স্ট পারসন আই হ্যাভ, উই হ্যাভ, সেকেন্ড পারসন ইউ হ্যাভ, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার যেমন দে হ্যাভ, এগুলোর সাথে হ্যাভ বসবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই হ্যাজ বসবে। তাহলে হ্যাভ হ্যাজের ব্যাপারটা ক্লিয়ার। নেক্সট রুল, সেন্টেন্সে yet, just, just now, recently, already, lately, ever ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই যে এই ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, এই ওয়ার্ডগুলো দিয়ে কি বোঝাচ্ছে, এগুলো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মাত্রই শেষ হলো বা মানে শেষ হয়ে গিয়েছে খুব অল্পক্ষণ আগে, মানে এটা বর্তমানের মধ্যেই কাজটা রয়ে গেছে, যদিও কাজটি কমপ্লিট হয়ে গেছে বাট এটা রেশ রয়ে গেছে, এমন অর্থ প্রকাশ করে। Let's see an example. He has taken his lunch just now. সে মাত্রই তার কি করলো, লাঞ্চ গ্রহণ করলো, দুপুরের খাবার খেলো। তাহলে এই যে জাস্ট নাও দেখা যাচ্ছে, জাস্ট নাও থাকার কারণে টেন্সটি কোন টেন্সে হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, অর্থাৎ মাত্রই শেষ হয়েছে এই ধরনের অর্থ প্রকাশ করেছে। এক্সাম্পলটি যদি দেখি, দে হ্যাভ অলরেডি কাম হিয়ার, তারা মাত্রই এখানে চলে আসলো বা তারা চলে এসেছে। এই যে হঠাৎ মানে মাত্রই কাজটি শেষ হলো এরকম অর্থ প্রকাশ করেছে, এবং অলরেডি আছে, এই অলরেডি থাকার কারণে এই বাক্যটি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থার্ডলি, আই হ্যাভ মেট হিম রিসেন্টলি, আমি সাম্প্রতিকভাবেই তার সাথে কি করেছি, দেখা করেছি বা তার সাথে পরিচিত হয়েছি। তাহলে এখানে এই যে রিসেন্টলি থাকার কারণে এই সেন্টেন্সটি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এই ওয়ার্ডগুলোর সাথে বারবার এগুলো পড়বো, মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের এগুলো ভুল হবে না। Yet, just, just now, recently, already, lately, ever. Okay, let's go to another rule. Rule number 10. Sentence say yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before ইত্যাদি থাকলে past indefinite tense হবে। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো যদি আমরা খেয়াল করি, সবগুলো ওয়ার্ড কি নির্দেশ করছে, all the words are indicating a past time. এই সবগুলো ওয়ার্ড কিন্তু অতীতকালকে নির্দেশ করছে। তাহলে
খুব আগের অতীত না, মানে সাধারণ একটা অতীত নির্দেশ করছে। যেহেতু এগুলো অতীতকাল নির্দেশ করছে এই ওয়ার্ডগুলো, যার কারণে এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে সেই সেন্টেন্সগুলো। লেটস সি an example. He came home yesterday. সে গতকালই বাড়ি এসেছে। এই যে yesterday, এই yesterday থাকার কারণে আমরা বুঝলাম যে এটা গতকালকের ঘটনা। যেহেতু গতকাল কি একটা অতীতকাল, সুতরাং এখানে ভার্বের পাস্ট ফর্ম বসেছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে বুঝতে ঝামেলা হওয়ার কথা না, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স খুব সহজ। ভার্বের পরে শুধু সাবজেক্টের পরে শুধু ভার্বের পাস্ট ফর্ম বসবে। I went to Cox's Bazar last month. আমি কক্সবাজার গিয়েছিলাম গত মাসে। তাহলে লাস্ট মান্থ মানে অতীতকাল, অতীতকাল নির্দেশ করছে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। Long time ago there lived a poor farmer. অনেক আগে এখানে কি হয়েছিল, একজন গরিব কৃষক বাস করত। এই যে লং অ্যাগো আছে, যার কারণে এখানে অতীত নির্দেশক শব্দ অলরেডি দেয়া আছে, এর জন্য এখানে পাস্ট টেন্স বসেছে। তাহলে খুব সহজ এটা আইডেন্টিফাই করা। অতীত নির্দেশক কোনো শব্দ দেয়া থাকলেই সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং আমাদের ভার্বটি কি দিতে হবে, পাস্ট ফর্মে দিতে হবে। আচ্ছা, রুল নাম্বার 11, টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটা শুধু আমরা গ্রামারের জন্য মনে রাখবো না, আমরা যখন লেখালেখি করি, when we write paragraph, when we answer any question or essay or letter or whatever we write, we will must keep in our head that after to there would be the present form of verb. সব সময় এটা মাথায় রাখতে হবে যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন you need to do the work in time, তোমাকে সময় মতো কাজ করতে হবে। এই যে you need to do, টু আছে, টুর পরে সাপোজ তোমার কোশ্চেনে ড্যাশ চিহ্ন দেওয়া আছে, তাহলে কি দিবে, একটা ভার্ব দিবে, এবং সেই ভার্বটা সামঞ্জস্যপূর্ণ ভার্ব, এবং অবশ্যই সেটা কোন ফর্মে থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে থাকবে বা প্রেজেন্ট ফর্মে থাকবে। He went to the market to buy a shirt. সে মার্কেটে গিয়েছিল কি কিনতে, শার্ট কিনতে। এই যে টু এর পরে বাই। ইন রুল নাম্বার 12, সিন্স বা ফর এর পর সময় উল্লেখ থাকলে সেটি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সিন্স এবং ফর যদি থাকে বাক্যে এবং তারপরে কি থাকবে, সময়ের উল্লেখ থাকবে, তাহলে সেটা টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট এর পর হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে হচ্ছে বিন, হ্যাজ হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। যেমন ইফ উই লুক এট দ্য এক্সাম্পল, he has been doing the work since morning. তাহলে সে সকাল থেকে কি করছে, কাজটি করছে। এই যে দেখো সিন্স আছে, এরপরে কি আছে, সময়ের উল্লেখ, দি মর্নিং একটা সময়ের উল্লেখ করেছে, যার কারণে এটা কি হয়েছে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। সাপোজ তোমার পরীক্ষার হলে কোশ্চেনে হি থাকবে, হি থাকার পর এই যে হ্যাজ বিন ডুইং, এইটুকু থাকবে না, এইটুকুর এখানে ড্যাশ চিহ্ন থাকবে, দ্য ওয়ার্ক সিন্স মর্নিং এই পর্যন্ত দেয়া থাকবে। তখন তোমার কি করতে হবে, এই যে সিন্সের পরে দি মর্নিং সময়ের উল্লেখ আছে, এইটা খেয়াল করে তারপরে তোমার এখানে হ্যাজ বিন ডুইং এই কথাটা বসাতে হবে। ঠিক আছে। ইন দ্য নেক্সট সেন্টেন্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours. 2 ঘন্টা যাবত কি হচ্ছে, বৃষ্টি পড়ছে। এই যে দেখো বাক্যে ফর আছে, ফর কই, এই যে রেইনিং এর পর ফর আছে, তাহলে ফর এর পর কি আছে, 2 hours, 2 hours অর্থাৎ 2 ঘন্টা সময়ের উল্লেখ, যার কারণে এখানে কি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, 2 ঘন্টা যাবত বৃষ্টি পড়ছে।
এখন আরেকটা নোট আছে যে কখন আমরা সিন্স বসাবো, কখন ফর বসাবো। অনেক সময় সিন্স আর ফর এর পার্থক্যটা আমরা বুঝতে পারি না। অন্য জায়গায় যখন আমাদের এই সিন্স আর ফর বসানোর মতো আমাদের সিচুয়েশন হবে যে আমাদের সিন্স বসাতে হবে অথবা ফর বসাতে হবে, তখন আমরা কোথায় সিন্স আর ফর বসাবো? যদিও এটা রাইট ফর্ম অফ ভার্বের পড়ে না, কিন্তু আমরা আমাদের লেখালেখির সময় এটা কাজে লাগতে পারে। সিন্সটা বসবে হচ্ছে যখন একটা অনির্দিষ্ট সময় উল্লেখ করবে। যেমন এখানে দেখো, সিন্স দ্য মর্নিং, সকাল থেকে। এখন সকাল কয়টা থেকে সেটা কিন্তু নির্দিষ্ট নাই। এই নির্দিষ্ট নাই বিধায় এখানে সিন্স হয়েছে, কিন্তু যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে তখন ফর হবে। যেমন ফর 2 hours, 2 ঘন্টা যাবত। তাহলে এই যে 2 ঘন্টা একটা নির্দিষ্ট সময় বুঝিয়েছে, এর জন্য এখানে ফর হয়েছে। তো যখন আমরা লেখালেখি করব তখন আমাদের লেখার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে সিন্স কখন বসাবো আর ফর কখন বসাবো। তো নেক্সট রুল কি আছে? ইফ দ্বারা যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এটা খুবই সহজ। ইফ দ্বারা ক্লজটি, এই যে ক্লজটির সাথে ইফ থাকবে, যেমন ইফ হি কামস, এই ইফ এর সাথে যুক্ত ক্লজটি কোন টেন্সে বলেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা ইনডিফিনিট টেন্স আছে কারণ এটার সাথে এটার ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আইল গো, আমি যাব। তুমি যদি আসো তাহলে আমি যাব, মানে একটা শর্তমূলক বাক্য এটা, যে এই কাজটি হলে এই কাজটি হবে। সে যদি আসে তাহলে আমি যাব, সে না আসলে আমি যাব না, এই ধরনের একটা শর্ত। তাহলে আইল গো এটা হচ্ছে কোন টেন্সে? ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে। অর্থাৎ ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটি কোন টেন্সে হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এখন তোমার তো পুরা রাইট ফর্ম অফ ভার্ব যখন করবে তখন শুধু ভার্ব নিয়ে এটার কাজ। তাহলে এই আইল তো তোমার দিতে হবে না, তুমি কি দিবে? এই যে এখানে গো এর এখানে একটা ড্যাশ চিহ্ন থাকবে, তখন তুমি এই গো ভার্বটি বসাবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কি করো? কঠোর পরিশ্রম করো। ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করবে। তাহলে এখানে শর্তটা কি? তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে, এবং এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ভবিষ্যতে তুমি একটা রেজাল্ট পাবে, ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে এই যে বর্তমানের সাথে বর্তমানে একটা কাজ করলে ভবিষ্যতে সেটার রেজাল্ট হবে, এই ধরনের এটার শর্ত থাকবে ইফ যুক্ত সেন্টেন্সে। তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবে তখন দেখবে যে এই সেম রুলগুলো আবার চলে এসেছে, সেম রুল। তাহলে আমরা যদি এখনই ভালো করে পড়ি তাহলে এই রুলগুলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য কাজে লাগবে। তখন তোমার ফুল সেন্টেন্স লিখতে হবে, কিন্তু যদি রাইট ফর্ম অফ ভার্ব করো তখন শুধু ভার্বটির জায়গায়, যেমন এখন ইউ উইল শাইন ইন লাইফ, এখানে ভার্বের জায়গায় ড্যাশ চিহ্নটা থাকবে, শুধু ভার্ব বসাতে হবে। আবার যখন কমপ্লিটিং সেন্টেন্স করবে তখন সাপোজ এই সেন্টেন্সটি দেয়া থাকবে, তোমার ফুল সেন্টেন্সটি লিখতে হবে। এর জন্য পুরো নিয়মটি জানা দরকার আমাদের। নেক্সট রুলে কি আছে? উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু। এই দুইটা ফ্রেজ এর পর কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। উইথ এ ভিউ টু মানে জন্য, কোনো কিছুর জন্য, বা লুক ফরওয়ার্ড টু, এই দুইটার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব, আমি একটা চাকরির জন্য চেষ্টা করছি। তাহলে এই যে দেখো, আই এম এর পরে কি আছে? লুকিং ফরওয়ার্ড টু, আমি চেষ্টা করছি কি পাওয়ার জন্য? গেটিং এ জব, একটি চাকরি পাওয়ার জন্য। তাহলে এখানে গেটটা কি? ভার্ব, আর ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে, এই যে গেটিং, আইএনজি যোগ হয়েছে। তাহলে এই লুক ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু যদি থাকে তাহলে তার সাথে আইএনজি যোগ হবে। কিন্তু আমরা একটু আগে একটা নিয়ম পড়েছি যে টু থাকলে কি হয়? ভার্ব, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর টুটা যদি লুক ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু এর সাথে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ। এটা একটা পার্থক্য আছে, তোমাদের দেখতে হবে যে টুটার আগে কি লুক ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু এটা আছে কিনা। শুধু যদি টু থাকে তাহলে
এখানে গেট হতো, আর যেহেতু লুক ফরওয়ার্ড টু আছে এর জন্য ভার্বের সাথে আইএনজি যোগ। আচ্ছা, আরেকটা দেখি, আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। আমি শপিং এ গিয়েছিলাম কি কারণে বা কি উদ্দেশ্যে? একটা শার্ট কেনার জন্য। তাহলে এই যে উইথ এ ভিউ টু, এখানে উইথ এ ভিউ টু এর পরে বাইং, বাইয়ের সাথে আইএনজি যোগ হয়েছে। I think you have understood it. Now let's move on to another rule. Rule number 15. By. By এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন she expressed her feelings by crying. সে কান্নার মাধ্যমে তার ইমোশনগুলোকে, তার অনুভূতিগুলা প্রকাশ করলো। তাহলে এই যে ফিলিংস বাই, বাই দেয়া আছে, বাই এর পরে কি থাকবে? এখানে শূন্যস্থান থাকবে। তাহলে এখানে তুমি ক্রাইং দিতে পারো, লাফিং দিতে পারো, তারপরে হচ্ছে শাউটিং দিতে পারো। যে কোনো একটা ভার্ব দিতে হবে তোমার সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং সেটার সাথে কি দিতে হবে? আইএনজি। এখন যদি আমরা এখানে ক্রাইং না দিয়ে দিতাম যে শি এক্সপ্রেসড হার ফিলিংস বাই লাফিং, সে হেসে তার অনুভূতিগুলো প্রকাশ করতো, তাহলে কি এটা ভুল হতো? না, এটা ভুল হতো না, এটাও রাইট হতো, কারণ বাক্যটি, ভার্বটি এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বা আমরা যদি অন্য কোনো দিতাম, যেমন শাউটিং, সে চিৎকার করে তার ফিলিংস গুলো প্রকাশ করলো, তাহলেও এটা রাইট হতো। তাহলে আমাদের দুটি জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সামঞ্জস্য, যে সেন্টেন্সটা আমরা এখানে আছে সেই সেন্টেন্সের সাথে ভার্বটা সামঞ্জস্যপূর্ণ কিনা, যে যাচ্ছে কিনা এটার অর্থের সাথে, মিনিং এর সাথে। আরেকটা হচ্ছে বাই যেহেতু আছে সুতরাং আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, আরেকটা কি আছে? বাই ডিগিং, খনন করে দ্য ল্যান্ড। বাই ডিগিং দ্য ল্যান্ড শি প্ল্যান্টেড ট্রিজ। মাটি খনন করে সে ট্রি প্লান্ট করলো বা গাছ রোপণ করলো। তাহলে এই যে দেখো, শুরুতেও বাই থাকতে পারে, বাই দিয়ে একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিবে, ড্যাশ চিহ্ন দিয়ে দ্য ল্যান্ড শি প্ল্যান্টেড ট্রি। তাহলে তোমরা এখানে কি দিবা? বাই ডিগিং দ্য ল্যান্ড। এখানে আর কি ভার্ব হতে পারে? এখানে অন্য কোনো সামঞ্জস্যপূর্ণ ভার্ব পাওয়া যাচ্ছে না, ডিগিং এ এখানে উপযুক্ত ভার্ব, সুতরাং এখানে ডিগিং এ দিতে হবে। প্লাউইং হতে পারে, বাই প্লাউইং দ্য ল্যান্ড, জমি চাষ করে সে গাছ বুনেছে, এরকমও হতে পারে। আচ্ছা, 16 নাম্বারে কি আছে? কিছু প্রিপোজিশন দেওয়া আছে যেগুলোর পরে সবসময় আইএনজি যোগ হবে। সেই প্রিপোজিশন গুলো কি কি? ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই যে বাই, এটাও একটা প্রিপোজিশন। তাহলে এগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন I have never been tired of going there. আমি সেখানে যাওয়ার সময় কখনোই টায়ার্ড হই না। এই যে টায়ার্ড অফ, তারপরে কি আছে? এখানে একটা শূন্যস্থান থাকবে, তোমাদের কি করতে হবে? এখানে ভার্ব দিতে হবে, একটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কারণ এখানে অফ আছে। তাহলে I have never been tired of going there. সেকেন্ডটা যদি দেখি, she can't go without waiting for me. সে আমার জন্য অপেক্ষা করা ছাড়া সেখানে যেতে পারে না। তাহলে she can't go without, এই পর্যন্ত দিয়ে একটা ড্যাশ চিহ্ন থাকবে, for me এই পর্যন্ত থাকবে। তাহলে এখানে ওয়েটটা একটা ভার্ব এবং আইএনজি যোগ হয়েছে, কারণ এখানে উইদাউট আছে। এই যে উইদাউট থাকলে আইএনজি হবে। তাহলে উইদাউট এর জন্য এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। রুল নাম্বার 17, লেটস সি কি আছে এখানে। মাইন্ড, would you mind, ওর্থ, could not help, cannot help, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই ফ্রেজগুলো থাকলে বা ওয়ার্ডস গুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে would you mind, এটা যদি আমরা আক্ষরিক বাংলা করি, তাহলে তুমি কি কিছু মনে করবে, এই ধরনের অর্থ প্রকাশ করা হয়। এগুলো মূলত কার্টেসি মূলক ওয়ার্ড বা ফ্রেজ, যে সৌজন্যতা করে বলি। আমরা অনেক সময় বলি না যে আপনি
আপনি কি কিছু মনে করবেন এই কাজটা করে দিতে, বা আপনি কি এই কাজটা দয়া করে করবেন, আপনি কি কিছু মনে করবেন এই কাজটি করলে, এই ধরনের অর্থ প্রকাশ করা হয়। আর ওর্থ মানে তো আমরা জানি যে কোনো কিছুর যোগ্য, কুড নট হেল্প বা ক্যান নট হেল্প, এটা আসলে আক্ষরিক অর্থ করা যাবে না, কারণ আক্ষরিক অর্থ করলে অর্থ ভিন্ন হয়ে যাবে। কুড নট হেল্প মানে কি, এটার আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় যে সাহায্য করতে পারবো না, এই ধরনের অর্থ দাঁড়ায়, কিন্তু আসলে এটার অর্থ হচ্ছে যখন সেন্টেন্সে বসবে তখন এটার মানে দাঁড়াবে হচ্ছে না করে পারা, মানে এটা করতে বাধ্য থাকা, একটা কাজ করতে বাধ্য থাকা, বা এটা না করে পারলাম না আমরা, এই ধরনের অর্থ প্রকাশ করে। যেমন আমাদের এই কাজটি করতেই হয়েছিল, বা না হেসে পারলাম না, না করে পারলাম না, এই ধরনের অর্থ। তাহলে এগুলো ওয়ার্ড গুলো যখন থাকবে তখন আমরা ভার্বের পর কি দিব, আইএনজি দিব। যেমন would you mind giving me the book, তুমি কি আমাকে বইটি ধার দিবে, তুমি কি কিছু মনে করবে বইটি ধার দিলে, বা তুমি কি আমাকে বইটি ধার দিতে পারো। এই উড ইউ মাইন্ডটা এখানে সৌজন্য হিসাবে বা কার্টেসি মূলক ভাবে বসেছে। তাহলে যেহেতু উড ইউ মাইন্ড বসেছে, সুতরাং এখানে কি দিতে হবে, একটা ভার্ব দিতে হবে, ভার্বের সাথে আবার আইএনজি থাকতে হবে। তাহলে এখানে গিভিং আছে, আর কি ভার্ব বসতে পারে এখানে, ক্যান ইউ গেস। আচ্ছা, লেন্ডিং বসতে পারে, লেন্ডিং মানে দেওয়া, উড ইউ মাইন্ড লেন্ডিং মি দ্য বুক। আর গিভিং বসতে পারে। আচ্ছা, এরপরে কি আছে, হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটি না করে পারে না, বা এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই, তাকে এই অ্যাসাইনমেন্টটি করতেই হবে। তাহলে এই যে ক্যান নট হেল্প আছে, যার কারণে কি হয়েছে, আইএনজি যে হয়েছে। আবার কুড নট থাকলে কি বোঝাতো, অতীতকাল বোঝাতো, আর ক্যান নট হচ্ছে বর্তমান কাল বোঝায়। দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং, বইটি পড়ার যোগ্য, তার মানে এই বইটি পড়া উচিত, বইটি পড়ার যোগ্য। এই যে ওর্থ, ওর্থ কথাটা আছে যার জন্য ভার্বের সাথে আইএনজি হলো। এরপর আরেকটা রুলে আমরা যাই, রুল নাম্বার 18। সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পর কুড বসবে এবং এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, উড দ্যাট শব্দের অর্থ কি, ক্যান ইউ গেস। উড দ্যাট শব্দটি বসে যখন কোনো কিছু ইচ্ছা বা আকাঙ্ক্ষা ইত্যাদি অর্থ প্রকাশ করে, তখন কি হয়, উড দ্যাট কথাটি ইউজ করা হয়, যে তার ইচ্ছা করছে, এরকম যদি হতো, আমার যদি একটি বাড়ি থাকতো, এই ধরনের একটা ইচ্ছা প্রকাশ করি যখন আমরা, তখন আমরা উড দ্যাট লিখি। যেমন উদাহরণ দেই, উড দ্যাট আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। তাহলে আমি যদি হুমায়ুন আহমেদের মতো কি হতে পারতাম, একজন লেখক হতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তাহলে এটা উড দ্যাট দিয়ে কি প্রকাশ করেছে, ইচ্ছা প্রকাশ করেছে। তারপরে কি বলা আছে, উড দ্যাট থাকলে সাবজেক্ট এর পর এই যে আই, এটা হচ্ছে সাবজেক্ট, উড দ্যাট আই, তারপরে কি বসবে, ভার্ব বসবে, কুড বসবে, কুড এর পর কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে বিটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি মানে কি হওয়া, বি বিকাম, এগুলো মানে হচ্ছে হওয়া। তাহলে উড দ্যাট আই কুড বি এ রাইটার, এখানে তোমাদের কুড বি এইটুকুর নিচে দাগ থাকবে, এই কুড বিটা প্রশ্নের অ্যান্সারে বসাতে হবে, এগুলো সব দেয়া থাকবে। তাহলে আমরা কুড দ্যাট দেখে কি বুঝবো, যে এরপরে আমাদের সাবজেক্টের পরে কুড বসাতে হবে এবং একটা কি সামঞ্জস্যপূর্ণ ভার্ব ইউজ করতে হবে, যেটা প্রেজেন্ট ফর্ম দিতে হবে। আরেকটা কি আছে, উড দ্যাট আই কুড বাই এ টয়োটা কার, আমি যদি একটি টয়োটা কার কিনতে পারতাম, এটা একটা তার ইচ্ছা, এই ইচ্ছা প্রকাশ করেছে সে উড দ্যাট কথাটি ইউজ করে। তাহলে এই যে দেখো, কুড এর পরে কি বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, বাই, বাই মানে কেনা। আচ্ছা, তারপরে কি, 19 নাম্বার রুল, টু বি, হ্যাভিং, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যখন কি হয়, টু বি থাকবে, তারপরে কি থাকবে, হ্যাভিং থাকবে আর গট থাকবে,
এই তিনটা ওয়ার্ড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন the assignment is to be completed immediately, এই অ্যাসাইনমেন্টটি ইমিডিয়েটলি কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে এই যে দেখো টু আছে, টু বি আছে, টু বি এর পরে কি দিয়েছে, ভার্ব দিয়েছে কমপ্লিট এবং তার সাথে ইডি দিয়েছে কারণ এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই টু বি থাকার কারণে কি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। এখানে অন্য কোনো ওয়ার্ডও বসানো যেত। আর কি বসানো যেত, চলো একটু চিন্তা করি। দ্য অ্যাসাইনমেন্ট টু বি ডান ইমিডিয়েটলি, তাহলেও হতো ডু ডিড ডান। অথবা ফিনিশড, FINISHED, এই ফিনিশড দিলেও হতো যে অ্যাসাইনমেন্টটি ফিনিশ করতে হবে। তাহলে যেই ভার্বই দাও না কেন সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে এবং অর্থের সাথে যেন সামঞ্জস্য থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। If ran away having seen the police, পুলিশ দেখে কি করলো, চোর দৌড়ে পালালো। তাহলে এই যে এখানে হ্যাভিং আছে, হ্যাভিং থাকার কারণে কি হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন, সি স সিন। এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হলো। আরেকটা উদাহরণ যদি খেয়াল করি, I got the certificates sent by the headmaster, আমি হেডমাস্টার আমাকে যে সার্টিফিকেট গুলো পাঠিয়েছে আমি সেগুলো পেয়েছি। তাহলে এই যে গট আছে, গট দ্য সার্টিফিকেটস, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে সেন্ট, গট থাকার কারণে কি হলো, সেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। তাহলে আমরা কি জানলাম, টু বি থাকলে, হ্যাভিং থাকলে এবং গট থাকলে ভার্ব বসাতে হবে একটা, এবং ভার্বের কোন ফর্ম, অবশ্যই past participle form. That's all for today. Thank you for being with me. Hope you will practice this at your home and see you in the next class.